প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত জিওমেট্রিক্যাল অপটিক্স প্রায় 5টা লেকচার তোমাদের দিয়েছি। আশা করি ওই লেকচারগুলো তোমরা দেখেছো এবং জিওমেট্রিক্যাল অপটিক্স সম্পর্কে যথেষ্ট তোমরা ধারণা পেয়েছো। আমরা কিছু গাণিতিক সমস্যা উদ্দীপকও দিয়েছি। আসলে বিশাল আকারে দেওয়া খুবই কঠিন। জিওমেট্রিক্যাল অপটিক্সে তোমার গাণিতিক সমস্যা কমপক্ষে 50 থেকে 60টা গাণিতিক সমস্যা আছে। উদ্দীপক যদি তুমি চর্চা করো, মিনিমাম 50-60টা উদ্দীপক করো, এগুলো দেওয়া আসলে সম্ভব নয়। তোমরা মূল বইটা ভালো করে পড়বে, বোর্ডের কোশ্চেনগুলো পড়বে, আশা করি তোমরা ভালো করতে পারবে। এখন এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা তোমরা মার্কস 25 মার্ক 50 মার্কের জন্য যে সময় দাও, এর অর্ধেক টাইম অর্থাৎ 25 মার্কের জন্য কমপক্ষে এর অর্ধেক টাইম তোমাদের দেওয়া উচিত। কিন্তু আমরা লক্ষণীয় যে তোমরা 25 মার্কের জন্য সময় দাও না, যার কারণে এমসিকিউর জন্য তোমাদের এ প্লাস মিস হয়ে যায়। আমরা আশা করব সেটা তোমরা লক্ষ্য করবে। আমরা জিওমেট্রিক্যাল অপটিক্স, জ্যামিতিক আলোকবিজ্ঞানের কিছু এমসিকিউ শর্ট টেকনিক তোমাদেরকে আমরা দেখাবো। প্রথমে আসো যে উত্তল দর্পণ, অবতল লেন্স এবং সমতল দর্পণ, এগুলো সবগুলোতেই অবাস্তব বিম্ব হয়। শুধু খালি মেনে নাও, জেনে নাও, অবাস্তব বিম্ব হয়। অবাস্তব বিম্ব ভালো করে খেয়াল করো। সকল অবাস্তব বিম্ব কি হবে বলো? সকল অবাস্তবে কি হবে? সোজা না উল্টা? সোজা হবে। সকল অবাস্তব বিম্ব সোজা হয়। তারপরে আরেকটা ক্যারেক্টার, সে লক্ষ্যবস্তুর সমান হবে নাকি বিপরীত হবে না খর্বিত হবে, সেটা বলো। তাহলে এই উত্তল দর্পণ অবতল লেন্সে খর্বিত হবে। কি হবে বলতো? খর্বিত হবে। আর এই বস্তুর সমান হবে কোথায় বলতো? সমতল দর্পণে লক্ষ্যবস্তুর সমান হবে বিম্ব। তারপরে কি শিখলাম দেখো, 3টা অংশ ক্লিয়ার হয়ে গেল। উত্তল দর্পণ, অবতল লেন্স, সমতল দর্পণ কখনো বিবর্তিত বিম্ব তোমাকে দিতে পারবে না। শুধু কি তাই, কখনো সে বাস্তব বিম্ব দিতে পারবে না। সবসময় কি বিম্ব? অবাস্তব বিম্ব। আবার কি? খর্বিত বিম্ব। যদি সমতল দর্পণে, তাহলে শুধুমাত্র কি হবে? সেটা তোমার লক্ষ্যবস্তুর সমান বিম্ব পাবে, যেটা আমরা আয়নায় চেহারা দেখি। তুমি যত দূরে যাও তোমাকেই দেখো, তোমাকে ছোট দেখা যায় না, বড় দেখা যায় না। কাছে গেলে তোমাকে ছোট দেখা যায় না, বড় দেখা যায় না। এখন এই অবতল দর্পণটা দেখো, উত্তল দর্পণটা কোথায় ব্যবহার করা হয়? গ্লাসে, কাচের গ্লাস। তোমার পরীক্ষা আসে এমসিকিউতে যে লুকিং গ্লাস হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়, তুমি কি বলবে? উত্তল দর্পণ। কি ব্যবহার করে বলো তো? উত্তল। ভালো করে খেয়াল করো, উঁচু উঁচু দেখো, ছোট ছোট ছবি দেখা যায়, ঠিক আছে? এটা উত্তল দর্পণ। ইয়েস, হ্যাঁ। এবং পরীক্ষা এসে তোমাদের যে তোমার বিউটি পার্লার এবং দাড়ি সেভিং এর ক্ষেত্রে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, মানে ফেসিয়ালের ক্ষেত্রে, আমার জন্য দাড়ি সেভিং করার জন্য, ফেসিয়ালের জন্য বিউটি পার্লারে অবতল লেন্স ব্যবহার, অবতল দর্পণ ব্যবহার করা হয়। কেন সেটাকে জেনে নাও। সেটা হলো অবতল দর্পণ একমাত্র যেটা কি করে? বিবর্ধিত অবাস্তব বিম্ব গঠন করে। বিবর্ধিত বাস্তব বিম্ব গঠন করে অবতল দর্পণ, উত্তল লেন্স। আমি বুঝতে পারবো কথাটা কি বলছি বলতো? অবতল দর্পণ, উত্তল লেন্স, ঠিক আছে? তাহলে আর থাকেই বা কি দেখো, অবতল দর্পণ আর কি প্লাস উত্তল লেন্স। একটু খেয়াল করো, এই দুইটা জায়গায় তুমি যদি খেয়াল করো, এই দুই জায়গায় অবাস্তব বিম্ব হয়। তাহলে আমি কি বলতে পারি? সকল ক্ষেত্রে অবাস্তব বিম্ব হয়। তাহলে দর্পণ লেন্স মানেই অবাস্তব বিম্ব। তাহলে কি উত্তল দর্পণ, অবতল লেন্স, সমতল দর্পণে কি হবে? অবাস্তব হবে, খর্বিত হবে, সোজা হবে। লক্ষ্যবস্তুর সমান হবে সমতল দর্পণের ক্ষেত্রে। এর বাইরে কোনো ক্যারেক্টার নাই। আর একটু জানো, সকল অবাস্তব বিম্ব কি হবে? সোজা হবে। সকল অবাস্তব বিম্বের দূরত্ব কি ধরা হবে? ঋণাত্মক ধরা হবে। কি ধরা বলতো? ঋণাত্মক। তাহলে আমরা আরো ক্যারেক্টার জেনে গেলাম। আর এখানে কি অবতল দর্পণ, উত্তল লেন্সের ব্যাপারে তোমরা জেনে যাও। অবতল দর্পণ, উত্তল লেন্স বাস্তব এবং অবাস্তব দুই ধরনের বিম্ব গঠন করে। কি বলছি বলো? বাস্তব এবং অবাস্তব উভয় ধরনের বিম্ব গঠন করে। ক্লিয়ার স্যার? তাহলে একটু খেয়াল করো, কখন অবাস্তব হবে, কখন বাস্তব হবে, সেটা একটু জেনে নাও। আমি যদি এইখানে একটা উত্তল লেন্স তোমার টেনে দেই, এটা হচ্ছে, আমরা এইটার একটা ব্যতিক্রম নাম আছে, সেটা কি বলতো? স্থূল মধ্য। লেন্সটার নাম কি বলতো? স্থূল মধ্য। তোমরা এটা না, এটা 5টা নাম আছে, মনে আছে? উভুত্তল, উত্তল, তারপরে দ্বিউত্তল, স্থূল মধ্য, অভিসারী। অভিসারী। তাহলে পরীক্ষা তোমার আসলো, উপরের লেন্সটি কোন ধরনের?
বহুপদী সমষ্টি চোখে আসলো তোমার, প্রমাণ সংখ্যা 1 দিল, 2 দিল, 3 দিল, 3টা নাম দিয়ে দিল, তুমি যদি না জানো তাহলে ভুল হয়ে যাও না তোমার। এইখানে কিন্তু এমসিকিউর খুব গুরুত্বপূর্ণ তথ্য বিদ্যমান, এটা খেয়াল রাখতে হবে। আবার যদি বলে তোমার এখানে আমরা ভাগ করেছিলাম, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে বক্রতা অসীম। একটা জায়গা এই যে 1, অর্থাৎ বস্তু যদি আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে থাকে তাহলে বিম্ব বা অবাস্তব, অত্যন্ত বিবর্ধিত, কি বলতো অবাস্তব। অর্থাৎ একটা জায়গায় বিবর্ধিত বিম্ব বা অবাস্তব, সেটা হচ্ছে কি লক্ষ্যবস্তু প্রধান ফোকাস আলোক কেন্দ্রের মাঝে থাকে। তাহলে আমরা একটা জিনিস জেনে এলাম। আর কোথায় হবে অবাস্তব অবাস্তব এবং বিবর্ধিত বিম্ব, কি বলতে পারবা? কোথায় বলো, কোথায় কোথায়? অবতল দর্পণে। এই যে দেখো, আমি যে একটা অবতল দর্পণ তোমাদের রেখে দিলাম, তাহলে এইখানে যে আমরা আঁকি এটা প্রধান ফোকাস, এই যে বক্রতার কেন্দ্র, এটা কি হয়? অসীম হয়। তাহলে বস্তু যদি তুমি একে রাখো তাহলে বিম্ব হবে কি পিছনে, দর্পণের ক্ষেত্রে কোথায় হয় বলো তো, আর লেন্সের ক্ষেত্রে কোথায় হবে? সামনে হবে। অর্থাৎ আমরা যদি বলি বস্তু যদি আমরা প্রধান ফোকাস এবং মেরুর আলোক কেন্দ্রের মাঝখানে রাখি, বিম্ব হবে কোথায়? দর্পণের লেন্সের সামনে, দর্পণের কি পেছনে। বিম্বটাতে আমার বিবর্ধিত হচ্ছে, এটা প্রমাণ কি? আমরা সবসময় বিবর্ধন কি জানি বলতো? বিবর্ধন মানে কি? আমি কি বলতো, বিবাহী আমরা জানি। তাহলে বিম্বের অবস্থান কি 7, বস্তুর অবস্থান কি 1, তাহলে বলতে পারি 7/1 ইকুয়াল টু কত বলতো? 7। অর্থাৎ ভেরি ভেরি ইজ গ্রেটার দ্যান 1, 1 এর চেয়ে কি অনেক বড় না? তা আমরা কি বলতে অত্যন্ত বিবর্ধিত বলতে পারি কিনা বলতো? এরপরে বস্তু রাখো প্রধান ফোকাসে, আমরা একটা নাম্বারিং করি, এটা 2, এটা 3, 4, 5, এটা কি বলতো 6। তুমি 8 বানাবা, তাহলে বিম্বের অবস্থান জেনে যাবা। আর বিম্বের অবস্থানকে বস্তুর অবস্থান দ্বারা ভাগ করবা, তুমি বিবর্ধন না মানে বিবর্ধিত হচ্ছে না খর্বিত, তাও জেনে যাবা। তাহলে কতটা সহজ একটু খেয়াল করো, ঠিক আছে? তাহলে আমরা বস্তু যদি প্রধান ফোকাসে রাখি, বিম্ব কোথায় বলো? কততে? কোথায় হবে? অসীমে হবে। কোথায় বলো তো? অসীমে। তাহলে 2 আর 6 কত? 8। বস্তু যদি আমরা কি প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে রাখি, বিম্ব কোথায় হবে? প্রধান ফোকাস এবং মানে বক্রতার অসীমের মাঝে হবে, মানে 5-এ হবে। 5 আর 3 8। টেকনিক গুলো একটু খেয়াল করো। বস্তু যদি তুমি কি রাখো বক্রতার কেন্দ্রে রাখো, বিম্ব কোথায় বলো? কোথায়? বক্রতার কেন্দ্রে হবে, লক্ষ্যবস্তুর সমান হবে। তাহলে এতটা ইজি পদ্ধতিগুলো তোমরা যদি না জানো তাহলে কিভাবে এমসিকিউ আনসার করবে? আমরা একেবারে 1 সেকেন্ড মধ্যে আনসার দেওয়ার মতো পদ্ধতি আমরা শিখে গেলাম, যদি তোমরা একটু আয়ত্ত করতে পারো ইনশাআল্লাহ। স্যার এরপরে দর্পণের ক্ষেত্রে একই কথা, শুধু মনে রাখবা সকল বাস্তব বিম্ব কি হয়? উল্টা হয়। সকল অবাস্তব বিম্ব কি হয়? সোজা হয়। ঠিক আছে? আরেকটা কথা মনে রাখবা, বাস্তব বিম্বের দূরত্ব কিভাবে ধরতে হয়? সবসময় পজিটিভ। বাস্তবের দূরত্ব কি? আর অবাস্তবের দূরত্ব কি? নেগেটিভ। এটা তোমরা খুব খেয়াল করতে হবে। বাস্তবের দূরত্ব কি? পজিটিভ, অবাস্তবের দূরত্ব কি? নেগেটিভ। ঠিক আছে? তাহলে পজিটিভ এবং নেগেটিভ এইটা ধরাটা খুব গুরুত্বপূর্ণ। তবে সকল ক্ষেত্রে বিবর্ধন নেগেটিভ হবে, এটা মনে রাখবা। আরেকটা তথ্য কি বলবো স্যার, কেন বিবর্ধন নেগেটিভ হবে? বাস্তব বিম্বের জন্য কি পজিটিভ, সকল বাস্তব বিম্ব উল্টা হয়, এই জন্য কি নেগেটিভ। তাহলে কি নেগেটিভ হলো কিনা বলো তো? বিবর্ধন নেগেটিভ হলো। কারণ বলো স্যার অবাস্তব বিম্বের ক্ষেত্রে অবাস্তবের জন্য নেগেটিভ, সোজার জন্য কি পজিটিভ। তাহলে মাইনাসে প্লাসে কি মাইনাস, বিবর্ধন অলওয়েজ কি নেগেটিভ। কারণ কোশ্চেন হলো স্যার আমরা এই ধরনের নেগেটিভ ধরে করবো না, আমি সহজ একটা টেকনিক তোমাদের শিখাই দিচ্ছি। দেখো, বিবর্ধনের হিসাবের ক্ষেত্রে সবসময় এখানে মডুলাস দিয়ে দিবা। কি দিবা? তাহলে তোমার মাইনাস প্লাস দিয়ে কোনো হিসাব করা লাগবে না। মাইনাস প্লাস নিয়ে কি করা লাগবে না? হিসাব করা লাগবে না। এখন বললো যে বস্তুর আকারের কি বস্তুর দ্বিগুণ কি বিম্ব গঠিত হলো, বা দ্বিগুণ দূরত্বে বিম্ব গঠিত হলো, কথাটা বুঝে নিও। হ্যাঁ, বা দ্বিগুণ বিবর্ধিত বিম্ব গঠিত হলো। তাহলে 2 দেও, এখানে এম এর মান 2 দেও, দেখো কথাটা। তাহলে বি বাই কি বলতো? ইউ। আমরা কোনো মাইনাস চিহ্ন দিছি? দেই নাই। এখন ধরো বি ইকুয়ালটা কি বলতো? 2u। উল্টা হয়েছে না? ঠিক আছে, বি ইকুয়াল 2u, তাই না স্যার? এখন তুমি সিদ্ধান্ত দিবা কি বাস্তব বিম্ব না অবাস্তব বিম্ব। যদি বিম্ব বাস্তব হয় তাহলে এটাকে পজিটিভ ধরবা, লিখবা যেহেতু বিম্ব বাস্তব এই জন্য বি এর মান কি হবে? বিম্বের দূরত্ব কি পজিটিভ। এবার 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/f দিয়ে তুমি যেটা চাও এটা বের করে ফেলতে পারবা। আবার বিম্ব অবাস্তব হলে এটা মাইনাস ধরবা, কি বলবো তো?
বিম অবস্থা বলে কি হবে মাইনাস 1/b প্লাস 1/u ইকুয়াল টু কি 1/f দিয়ে তুমি কি করে ফেলবা সেখানে বি ইউ এফ যেটা চাপ তুমি হিসাব করতে পারবা। অনেক সময় তোমার মনে করো কি বস্তু দূরত্ব দেওয়া থাকে, ফোকাস দূরত্ব দেওয়া থাকে, বা বিম্বের দূরত্ব বের করে কি ক্যারেক্টার বলবো। যদি বিম্বের দূরত্ব কি হয়ে যায় পজিটিভ আসে তাহলে আমরা সেখানে বলবো এটা বাস্তব বিম্ব। উল্টা হয় এবং কি লক্ষ্যবস্তুর সমান বা বিবর্ধিত আমরা বলে দিব। তাহলে আমরা পাঁচটা জিনিস দেখাচ্ছি। একটা হচ্ছে উত্তল দর্পণ, অবতল লেন্স, সমতল দর্পণ সকল ক্ষেত্রে অবাস্তব সোজা এবং খর্বিত হয়। আর অবতল দর্পণ উত্তল লেন্সে দেখো বাস্তব অবাস্তব দুইটাই হয়। কখন অবাস্তব হবে যখন লক্ষ্যবস্তু কি আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে থাকবে অথবা মেরু এবং প্রধান ফোকাসের মাঝে থাকবে তখন অবাস্তব। আর বাকি সকল ক্ষেত্রে কি বলতো বাস্তব। এবং এই বাস্তব বিম্বগুলো বিবর্ধিত হতে পারে, খর্বিত হতে পারে। কি বলছি বলতো বিবর্ধিত হতে পারে, খর্বিত পারে। আমি আশা করবো এগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো আরেকটা পদ্ধতি পর্বে তোমার এখানে আছে, সেটা কি লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। আমরা এখানে দেখো তোমাদের অনেকটা দেখাইছি এই শর্ট টেকনিক গুলো কিভাবে করবে আমি দেখাচ্ছি। দেখো আমরা জানি 1/b প্লাস 1/u ইকুয়াল টু বলতো 1/f, তাই না? এখানে বি এর ক্যারেক্টার উপর ডিপেন্ডেন্ট। বি যদি পজিটিভ হয় তাহলে বলো বিম্ব কি হবে? অবশ্যই বিম্ব কি বাস্তব হবে। বাস্তব মানে কি উল্টা, সকল বাস্তবে উল্টা হবে। এখন যদি আবার যদি বলে খর্বিত না বিবর্ধিত, তুমি কি করো এম বাইর করো, বি বাই কি বলতো বি বাই ইউ দিয়ে বার করে ফেলো এম। খর্বিত না বিবর্ধিত আমরা সিদ্ধান্ত দিতে পারবো, ঠিক আছে কিনা? তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে কি করতে পারবো, আমরা বিম্বের অবস্থান, প্রকৃতি, আকৃতি সবই বলতে পারবো। অনেক সময় বিম্বের আকৃতি দেওয়া থাকে তোমাদের, বলছে বিম্বের আকৃতি বা 10 সেন্টিমিটার, তাহলে সরি বস্তুর আকৃতি দেওয়া থাকে 10 সেন্টিমিটার, তাহলে বিম্বের আকৃতি কি হবে? তখন কি করবা, তখন সহজ একটা টেকনিক আছে, লিখবা এম এই পরম মান দিয়ে দিবা, লিখবা বি বাই কি বলতো ইউ ইকুয়াল টু এল প্রাইম বাই এল। এখন তুমি কি করবা, এই দুইটা জিনিস তুমি সমান ধরো, পজিটিভ কোনো কার্বন নাই, বি জানি ইউ জানি, বস্তুটা আকার জানি, তাহলে কি আমি বিম্বের আকার পাবো না বলতো? এগুলি দিয়ে অনেক ধরনের এমসিকিউ আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, বুয়েট ভর্তি পরীক্ষা বলো, তার অসংখ্য যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে আসে, এগুলো আমি এখন যেটুকু আলোচনা করলাম এখান থেকে কমপক্ষে 2টা কোশ্চেন পাবো যদি দেয়, আর একটা তো নিশ্চিত পাওয়া কোনো কথাই নেই। তাহলে এগুলো আয়ত্ত করার আমরা চেষ্টা করব। তোমাদের জন্য আমরা সবচেয়ে বড় একটা পরামর্শ হলো, তোমরা অনেকেই চিন্তা করো পরীক্ষার পরে, কেন্দ্রীয় পরীক্ষার পরে ভর্তি হবে, এই কোচিং এ ভর্তি, ওই সময় শিখে নেব না। যারা বুয়েটে, মেডিকেলে এবং ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চাও, সেটা হচ্ছে তারা আজকে থেকে শুরু করো যে কিভাবে পড়বা। একটা অধ্যায় ভালো করে পড়বা, এই অধ্যায়ের ছোটখাটো জিনিসগুলো তোমরা অন্য একটা বই থেকে পড়বা, এই অধ্যায়ের মধ্যে কি জ্ঞান উদাহরণগুলো ক্লিয়ার করবা, সূত্রগুলো ক্লিয়ার করবা, এরপরে তুমি কি উদ্দীপক গুলো কমপ্লিট করবা, গাণিতিক সমস্যা কমপ্লিট করো। এবার তুমি বুয়েটে যদি ভর্তি হও, আজকে থেকে পরামর্শ হলো বুয়েটে যদি ভর্তি হও, তুমি বুয়েটের একটা ছবি তোমার চোখের সামনে রেখে দিবা, প্রতিনিয়ত দেখবা। যখন বুয়েটের ছবিটা দেখবা তখন তোমার হৃদয়ের মধ্যে একটা দাগ কাটবে, একটা ধাক্কা দিবে, আর বুয়েটে ভর্তি হবো আর আমি অলসতা করতেছি। তুমি যদি মেডিকেল ভর্তি হতে চাও, মেডিকেলের একটা ছবি তুমি কি করো তোমার চোখের সামনে রেখে দাও, ঢাকা মেডিকেলে রাখো। ঢাকা মেডিকেল তোমার লক্ষ্য হলে যে কোনো মেডিকেলের চান্স পাবো। ঢাকা ইউনিভার্সিটি যদি তোমার ইচ্ছা থাকে, ঢাকা ইউনিভার্সিটি একটা ছবি তুমি সামনে রেখে দাও। আজকে আমার পরামর্শ তোমার দিই, আশা করি করবা, সবার জন্য এটা বাস্তবতা। তুমি যদি ইচ্ছা না করো কোনোদিন হবে না। একটা বুয়েটের গাইড কিনো, পুরান গাইড পাওয়া যায় নীলক্ষে, তুমি কিনে নাও, সমস্যা নাই। একটা তুমি যদি মেডিকেলের গাইড কিনো, তুমি কিভাবে কমপ্লিট করো আমার কথাটা জেনে নাও। ধরো তুমি জীবিত আলোকজ্ঞান পড়তেছো, তুমি কমপ্লিট করো। এইবার তুমি দেখো জীবিত আলোকজ্ঞান থেকে কি বুয়েটে কি আসছে, এমসিকিউ সিকিউ কি আসছে, তো তুমি যেটা না পারো আমাদের কাছে সমাধান করে নাও, তাহলে ভালো হলো কিনা কথাটা। তুমি মেডিকেলে দেখো আমার যেহেতু আলোকজ্ঞান থেকে মেডিকেলে কি আসে, 2 কোশ্চেন ধরো পারলাম, আমাকে দেখাও। তাহলে এখন ছোট ছোট বালিকণা বিন্দু জল ঘুরিয়ে তাহলে মহাদেশ সাগরতল, অল্প অল্প অধ্যায়গুলো যে কমপ্লিট করো তুমি, তাহলে এক সময় তোমার সকল অধ্যায়গুলো কমপ্লিট হয়ে যাবে, এরপর রিভিশন তুমি পারবে। আর যারা ভবিষ্যতে চিন্তা করো পরীক্ষা দিয়ে কোচিং এ উঠতে ওই সময় শিখবো, তারা আসলে কোথাও চান্স পায় না। আমি আশা করি তোমার আমার কথাগুলো মনে রাখবে। এরপরে আসো, অনেক সময় তোমাকে একটু ধোকা দেওয়ার জন্য ব্যাসার্ধ দেওয়া থাকে, তখন আমরা লিখে দেব 2/r, কারণ আমরা কি জানি বলতো এফ ইকুয়াল টু কি বলতো r/2, বাস এইভাবে হয়ে যায়। অনেক সময় একটু খেয়াল করো, লেন্স প্রস্তুতকারকের ক্ষেত্রে আমরা যে সমীকরণ জানি 1/f,
ইকুয়াল টু মিউ ধরো জি বাই মিউ এ মাইনাস ওয়ান বাই R1 মাইনাস 1/R2। এইখানে তোমাদের যত আটকানো যায়। সারা জীবন একটা কথা বলেছি তোমাদেরকে যে উত্তল দর্পণ যদি হয়, এদিকে যাচ্ছে তোমার আলোটা এই পাশ থেকে যদি যায় এটা R1, এই পাশে বের হচ্ছে না, এটা হচ্ছে R2 স্যার। উত্তল পৃষ্ঠের বক্রদর্শিতা অলওয়েজ পজিটিভ, অবতল পৃষ্ঠের বক্রদর্শিতা বলো তো অলওয়েজ নেগেটিভ। তাহলে তুমি এইরকম যে উত্তল লেন্স বলে তাহলে তুমি পজিটিভ নেগেটিভ মেনে নিবা। এখন অনেক সময় তোমাকে টেস্ট লাগানো হয়, বলে কি যে বক্রতার ব্যাসার্ধ সমান, কি বলে আরেকটা কোশ্চেন আছে তোমাদের নাম সমউত্তল লেন্সের। সমউত্তল লেন্স মানে বুঝো, সমউত্তল লেন্স মানে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ সমান। এই ভাষাটা ক্লিয়ার রাখবা। সমউত্তল মানে কি বক্রতার ব্যাসার্ধ কি সমান। এই ভাষাটা যদি না বুঝো তাহলে তোমরা সমতল উত্তল লিখে দিবা। সমউত্তল মানে হচ্ছে এইটা সমউত্তল। বক্রতার ব্যাসার্ধ R1 ইকুয়াল টু কি বলো তো R2 ইকুয়াল টু কি -R। আর যদি সমতল উত্তল বলে তাহলে ওইটা আবার কাহিনী আছে। এই দেখো সমতল উত্তল, তখন R1 কি হবে বলতো ইনফিনিটি, R2 কি বলতো মাইনাস হয়ে যাবে। ঠিক আছে স্যার, সমতল উত্তল আর সম উত্তল এক কথা না। যদি বলে বক্রতার ব্যাসার্ধ সমান, আমরা এখানে যদি দেখি 1/R1 প্লাস 1/R2 না স্যার, তাহলে 1/R প্লাস 1/R। আমার যদি কি প্রতিসংখ্যা দেওয়া থাকে, ফোকাস দূরত্ব দেওয়া থাকে, আমরা কি বক্রতার ব্যাসার্ধ বের করতে পারবো না স্যার? এই বেজালগুলো জানো তোমাদের, এটা এমসিকিউতে অসংখ্যবার আসে। এবার তোমাকে কি করলে একটু পেস লাগানোর জন্য এই অংশটা বাদ দিয়ে বস্তু এবং বিমের দূরত্ব দেওয়া থাকে। এমসিকিউ গুলো ভালো করে খেয়াল করো। 1/v প্লাস 1/u এরকম দেওয়া থাকে স্যার। 1/v প্লাস 1/u দেওয়া থাকুক, সমস্যাটা কি? যদি আমার দেওয়া থাকে তাহলে আমি এই মানগুলো বসাবো, যদি না দেওয়া থাকে আমরা প্রয়োজনে এই মানগুলো দেওয়া থাকে 1/f বের করে নিব, আমরা f এর মানটা বের করে নিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা তোমাদের জানা দরকার সেটা হচ্ছে মিউ জি বাই মিউ এ। এইটা নিয়ে আমি কেন এটা দিলাম স্যার? লেন্সটা আমি রাখছি কোথায়? বায়ুতে। আলো বায়ু থেকে কোথায় যাবে? গ্লাসে। এই জন্য আমার গ্লাসের যেখানে যাবে আলো তার ডেস্টিনেশন হচ্ছে কি উপরে, আর কোথা থেকে গেছে সেটা নিচে, এটা মনে রাখবা। এক কথা বলবো স্যার, যদি আমি পানিতে কি করি একটা লেন্স রেখে দেই তাহলে আলো কোথা থেকে লেন্সে যাবে? পানি থেকে যাবে। তখন আমরা এই মিউ জি কে মিউ এ কে কি বলে দেবো বলো? মিউ ডাব্লিউ। তোমাদের সবচেয়ে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে মিউ এ মানে 1, এটা আমাদের অনেক সময় মনে থাকে না। বাস বলো স্যার মান তো দেওয়া নাই, স্যার মিউ এ তো দেওয়া না, আমরা কিভাবে অঙ্ক করবো? স্যার মিউ এ তো 1, আমরা আগেই বলেছি আদর্শ ওইটা মিউ মাধ্যম। মিউ এ হচ্ছে কি বায়ু মাধ্যমটা কি আদর্শ মাধ্যম। এই জন্য মিউ এ যদি হয় তাহলে সবসময় মনে রাখবা, দেওয়া না থাকলেও তোমরা এটাকে কি মনে করবা যে এর মান হবে কি 1। এইটা খুবই গুরুত্বপূর্ণ। যদি এটা তোমরা ক্লিয়ার না করতে পারো তোমাদের অনেক কোশ্চেন আটকে যাবো। আমরা আশা করবো এটা বুঝতে পেরেছো। স্যার আরেকটা মজার ব্যাপার, সবসময় যদি তোমাকে বলে যে বায়ুতে যদি ফোকাস দূরত্ব এত হয় পানিতে কত, একদম ইজিলি তোমরা করে ফেলবা। একটা মুখস্থ মান তোমাদের বলে দিই, এফ ডাব্লিউ ইকুয়াল টু এফ এ ইন্টু 4, প্রায় কাছাকাছি এরকম একটা মান আসবে, মনে রাখবা। অর্থাৎ শর্ট টেকনিক কেমন রাখবা, পানির ফোকাস দূরত্ব বায়ুর ফোকাস দূরত্বের কয় গুণ হয়? 4 গুণ। প্রায় কাছাকাছি দেখবা। ধরো 75 থেকে 80 এরকম মান দেখলে 20 মিটার যদি বলে 20 সেন্টিমিটার বায়ুতে, তাহলে পানিতে কত? 80। এর কাছাকাছি যে মানটাতে করে দিয়ে দিবা, আর না হলে হিসাব করে দিবা। কিভাবে হিসাব করবা? সহজ পদ্ধতি হলো এই যে দেখো, এটা ধরো 1/f/w, কিন্তু এটা স্যার, আর 1/f বাইর করি মিউ জি বাই কি বলতো মিউ এ মাইনাস 1/r1 মাইনাস কি 1/r2। যদি তোমার হিসাব করতে হয় তাহলে স্যার এই মানটা যদি তুমি বসাও, এই যে এই মানটা কাটা যায় কিনা বলো আমাকে। স্যার এই দুটো মান কাটা যায় কিনা তুলনা করবো আমরা। এখন তো মনে রাখবা, যাকে বাইর করবো তাকে উপরে দিব। এইটা তোমাদের পেস লাগে অনেক সময়, তাই না? কাকে বের করবো? পানিটা বের করবো। তাহলে দেখো তো এটা 1/1 না, তাহলে আমরা এটা যদি আমরা বলি 1, এটা কি বলতো 2, 1 কে আমরা কি করবো 2 দিয়ে ভাগ করবো, তাহলে এফ ডাব্লিউ বাই কি হয়ে যায় বলতো এফ এ। তাহলে এইটাকে আমরা এইটা দিয়ে যখন ভাগ করি, আমরা এই দুইটা কাটা যাবে না স্যার?
তাহলে সহজ পদ্ধতি হলো মানগুলো বসাইয়া আমরা কি করতে পারি, এফ ডাব্লিউর মানটা বের করে নিতে পারি। এফ এ ইন্টু সামথিং একটা মান আসবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার প্রিজম। আমরা প্রিজমের সংজ্ঞা তোমাদের বলেছি যে একটি দুটি হেলানো তল স্বচ্ছ প্রতিসরক মাধ্যমকে প্রিজম বলে, তাই না? প্রিজমের ক্ষেত্রে তোমরা একটা সূত্র ভালো করে মনে রাখবে। কয়টা সূত্র? একটা সূত্র। সেই সূত্রটা আমি শুধু দিচ্ছি, তাহলে তোমাদের আর কোনো সমস্যা মানে কোন কোশ্চেন গুলো আসে সেটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো যে কোশ্চেন গুলো আসছে সেটা হচ্ছে, প্রথমে দেখো মিউ ইকুয়াল টু সাইন ডেল্টা এম প্লাস এ বাই টু সাইন এ বাই টু। স্যার এখানে এটা কি? প্রিজম কোণ, কি বলতো? সমবাহু প্রিজম। আরেকটা হয় সরু প্রিজম। সরু প্রিজম প্রিজম কোণ কত বলতো? 6 ডিগ্রি বা তার কম। আর প্রিজম কোণ সবসময় প্রায় 60 ডিগ্রি। সমবাহু 318 60 ডিগ্রি কাছাকাছি, এরকম মনে রাখবে। এখন কোশ্চেন হলো স্যার এই ডেল্টা এমটা কি বা ডেল্টাটা কি, কে বলতে পারবা? ডেল্টা বিচ্যুতি কোণ। কি কোণ বলতো? বিচ্যুতি কোণ কাকে বলে? আপতিত রশ্মিকে সামনের দিকে আর নির্গত রশ্মিকে পেছনে বলতে গেলে যে কোনো উৎপন্ন তাকে বলা নির্গত মানে বিচ্যুতি কোণ, অথবা আপতিত রশ্মি ও নির্গত রশ্মি অন্তর্ভুক্ত কোণকে কি বলা হয়? বিচ্যুতি। সহজ পদ্ধতি বুঝে পারবা। কারণ এই বিচ্যুতি কোণ কখন ন্যূনতম হয়? তখন একটু এইটাই মেইন, ডেল্টা ইকুয়াল টু ডেল্টা এম হয় কখন? যখন যখন I1 ইকুয়াল টু কি স্যার? I2। R1 ইকুয়াল টু কি বলতো? R2 হবে। তাহলে সহজভাবে আমরা জানি ডেল্টা ইকুয়াল টু কি স্যার? I1 প্লাস I2 মাইনাস এ, আমরা জানি না স্যার। আবার এ ইকুয়াল টু মনে রাখবো R1 প্লাস কি বলতো? R2। ঠিক আছে, তাহলে যদি আমরা ন্যূনতম বিচ্যুতি কোণ চিন্তা করি, ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়ায়? 2I1 ইকুয়াল টু কি ডেল্টা এম প্লাস এ না স্যার বলতো? তাহলে I1 ইকুয়াল টু কি ডেল্টা এম প্লাস এ বাই 2 কিনা বলতো? আবার এইখান থেকে আমরা কি পাই? R1 ইকুয়াল টু কি এ বাই 2 কিনা বলো? ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই মানটা বলেছে সাইন, এই যে ডেল্টা এম এখানে দেওয়া হয়েছে, এখানে ন্যূনতম বিচ্যুতি কোণ। তাহলে এখানে আমরা কি সাইন I1 বাই সাইন R1, I1 এর মান বসাইছি আর R1 এর মান বসাইছি। দেখো সুন্দর করে কি আমার এখানে বিচ্যুতি কোণ পেয়ে গেছি। এইটা কি মিউটা হচ্ছে কাচের বিচ্যুতি, অর্থাৎ এখানে পজিশনাঙ্ক কিসের? কাচের। এখান থেকে যদি তোমাদের কোশ্চেন এগুলি আসে, তোমার আরেকটা কোশ্চেন আসে বহুপদী সমষ্টি সূচকে, যে সরু প্রিজম কোন কোন বিষয়ের উপর নির্ভর করে অথবা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না। দুইটাই এমসিকিউর কোশ্চেন আনসার। তোমাদের এত বড় করে তোমরা এটা তোমাদের এমসিকিউর জন্য আমি তোমাদের একটা কোশ্চেন আকারে রেখে দিলাম, তোমরা কমেন্ট বক্সে এটা আনসার করবে। আমি আবারও কোশ্চেনটা বলছি, সরু প্রিজম কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ঠিক আছে, এইটাই আনসার। সরু প্রিজম কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তোমরা দিয়ে দিবা। ঠিক আছে, তোমরা যদি লেকচারটা ভালো করে দেখো, আগের লেকচারগুলোর মধ্যে এই আনসারগুলো সবই আছে, তোমরা দেখে নিবে। পরবর্তীতে আমরা তোমাদের নাম বলে দিব, কে কে আনসার দিয়েছো কমেন্ট বক্সে কি অবশ্যই লিখবে। আর যাদের এগুলো একটু পছন্দ হয় তোমরা ভিডিওগুলো দেখো, একটু যদি উপকার হয় তোমরা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। পরবর্তীতে নতুন ভিডিও পেতে তোমরা কি করো, ইউটিউবে চ্যানেলে যাও, সাবস্ক্রাইব করো, সেখানে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো। আমরা আশা করি প্রতিদিন তোমাদের ভিডিওগুলো পেয়ে যাবা। আমরা শর্ট ভিডিও দিচ্ছি তোমাদের দৈনন্দিন জীবনে, তোমরা তোমাদের গার্ডিয়ান সবাই যেন কি আমাদের বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো জানতে পারে। আমি আশা করব অনেকগুলো কি আমরা শর্ট ভিডিও দিব যেটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করি অথচ আমরা বলতে পারি না। আমরা আশা করব তোমরা আমাদের সাথেই থাকবে। এবার একটু খেয়াল করো স্যার, যদি আমরা সরু প্রিজম বলি, সরু প্রিজমের ক্ষেত্রে বলতো ডেল্টা ইকুয়াল টু মনে রাখবে, ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইনটু এ। এই এ এখানে 6 ডিগ্রি, কি বলতো? 6 ডিগ্রি। এই কি এখানে 6 ডিগ্রি। আর মিউটা হচ্ছে কি প্রতিসারাঙ্ক। তোমরাই লক্ষ্য করবে এই সমীকরণ এবং এই সমীকরণের মধ্যে কোনটা নাই, তাহলে তোমরা এখানে আনসার করতে পারবে। আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের এই আনসারগুলো ইনশাআল্লাহ দিয়ে দিব। এখন যে জিনিসটা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে, আমরা একটু দীর্ঘায়িত করব না, তোমাদের একটু আলোচনা করছি পরবর্তীতে, যেটা প্রিজম চলে গেল, এরপরে জটিল অনুবীক্ষণ যন্ত্র আর দূরবীক্ষণ যন্ত্র। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কি সরল অনুবীক্ষণ যন্ত্র। তোমরা সরল অনুবীক্ষণ যন্ত্র খুঁজেই পাও না, অথচ সরল অনুবীক্ষণ যন্ত্র কি ম্যাগনিফাইং গ্লাস।
সেটা কি আতসী কাঁচ তোমরা বলো, আতসী কাঁচ, অথবা একটা উত্তল লেন্স। একটা কি উত্তল লেন্সকে আমরা সরবে, তখন যদি বলে বিবর্ধন ক্ষমতা বের করো, মানে আমি করলে 1 প্লাস ডি বাই এফ, এ হচ্ছে সৌরপরিক্রমায় বিবর্ধন ক্ষমতা। এই ডি কি সব সময় রাখবা 25 সেন্টিমিটার। এখন তোমার চোখে যদি ত্রুটি হয়, এই 25 সেন্টিমিটার বিম্ব গঠন করার জন্য তোমার কি করে, এই চশমা উত্তল দেয় অথবা কি দেয়, অবতল দেয়। আর যাদের 25 সেন্টিমিটার দূরত্বে কি বিম্ব পড়ে, তাদের চোখে কোনো ত্রুটি নেই। তাহলে কি বুঝতে পারছো তো? আমরা এগুলো আনসার করতে পারবো ইনশাল্লাহ। এবার আরেকটা জিনিস খেয়াল করো স্যার, যখন এখানে বি দিব, এই যে দেখো অনেক সময় বি দেওয়া থাকে বিম্বের দূরত্ব, তখন তুমি কি বলবো জানো, এই বি মানে হচ্ছে মাইনাস বি, মনে রাখবা। তখন এইখানে ছিল কি, তখন মাইনাস হয়ে যাবে, তখন এই মাইনাস আর মাইনাস কি হয় বলো তো, প্লাস হয়। এই জিনিসটা, এই ডি কি কে বলতে পারবা? এখানে ডি কি তোমরা সেটাও আনসার দিয়ে দিবা। ডি কি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত সেটা তোমরা বলে দিবা, ঠিক আছে? ওকে স্যার। এবার দেখো আমরা এখানে আরেকটা জিনিস বলতে যাচ্ছি স্যার, একটু তোমরা খেয়াল করো, ডিস্টার্ব করলে তো আমি পড়াতে পারবো না। দেখো তাহলে এবার হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র, আসল জটিল অনুবীক্ষণ যন্ত্র। আমরা চিত্র আঁকবো না, আমরা বিস্তারিত আলোচনা করেছি। জটিল অনুবীক্ষণ যন্ত্রের সহজ পদ্ধতি তুমি শিখবা, সেটা হচ্ছে কি অভিলক্ষ্য বলে একটাকে, অভিলক্ষ্য যখন বলবে সেটা আমরা অবজেক্ট, অবজেক্ট মানে বস্তুর কাছে যে লেন্সটা থাকে, সেক্ষেত্রে আমরা 1/BO প্লাস 1/UO ইকুয়াল টু কি 1/FO। এখান থেকে বিবর্তন বের করবো আমরা, কিভাবে বের করবো? তো মাইনাস BO বাই কি UO, 1 মাইনাস BO বাই FO, এ হয়ে গেল বিবর্তন স্যার। আবার যদি তোমার অভিনেত্র মানে কি বলতো, চোখ, নেত্র মানে কি চোখের কাছে যেটা থাকে, চোখের কাছে যে লেন্সটা থাকে সেটাকে আমরা নেত্র বলি, চোখ। অর্থাৎ এইভাবে তুমি দেখবে, এটা নিচে বসতে আরো নিচে বিবর্ধন, তাহলে ওই ক্ষেত্রে আমরা পাবো 1/BE প্লাস 1/UE ইকুয়াল টু 1/FE। বিবর্ধন পাবো কি M2 ইকুয়াল টু মাইনাস BE বাই UE, 1 প্লাস দেখো 1 মাইনাস BE বাই FE। এ হচ্ছে তোমাদের কি অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে। আরেকটা মজার জিনিস জেনে নাও, যন্ত্রের দৈর্ঘ্য, লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, নলের দৈর্ঘ্য, এরকম 3টা ভাষা ইউজ হয়। কি কি বলতো? লেন্সের মধ্যে দূরত্ব, নলের দৈর্ঘ্য, আরেকটা কি লেন্সের মধ্যে দূরত্ব, নলের দৈর্ঘ্য, যন্ত্রের দৈর্ঘ্য, 3টা ভাষা একই। অর্থাৎ অভিলক্ষ্য এবং অভিনেত্রের মধ্যে দূরত্ব এল, এল ইকুয়াল হচ্ছে অভিলক্ষের জন্য বিম্বের দূরত্ব, আর এই বিম্বটা হচ্ছে কি অভিনেত্রের জন্য বস্তু, সেটা আমরা ইউই দিয়ে দিব স্যার। তাহলে খেয়াল করো, যদি বিওটা চায় বা ইউওটা চায়, ইউ সবসময় কেন অবাস্তব বিম্ব বস্তু, আসলে তো সে বস্তু না, বিম্বটাই বস্তু হিসেবে কাজ করে, এটা সবসময় কি আমরা পজিটিভ নিব, এই জন্য মডুলাস দিয়ে দিয়েছি। আমরা আশা করি বুঝতে পেরেছি। এখানে আরেকটা ব্যাপার আছে তোমাদের, দেখো অনেক সময় বস্তু, লক্ষ্য বস্তু মানে অভিলক্ষের কত সামনে বস্তু স্থাপন করলে বিম্বটা কি হবে 25 সেন্টিমিটার দূরত্ব হবে, স্পষ্টতার ন্যূনতম দূরত্ব হবে। তাহলে মজার ব্যাপার খেয়াল করবা, যদি প্রধান ফোকাসটা এফই দেওয়া আছে, স্পষ্ট ন্যূনতম দূরত্বে বলা আছে, তাহলে এই দুইটা জানলে তুমি কি ইউই পাবা না স্যার বলো তো? দেওয়া নাই বি, কিন্তু তোমার ক্লু দেওয়া আছে স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্ব, তাহলে 25 সেন্টিমিটার মাইনাস 25 ধরবা। তাহলে এইখানে আমরা ইউই তোমরা পেয়ে যাও, তাহলে এ দেওয়া আছে, বিও পাবো কিনা বলো তো? কারণ বিউ যদি আমরা পাই, তাহলে এখানে বিউ বসাও, এফও বসাও, তাহলে আমরা ইউ বাইর করতে পারবো কিনা। তাহলে লক্ষ্যবস্তু কত দূরত্বে স্থাপন করলে স্পষ্ট ন্যূনতম দূরত্বে স্থাপন মানে বিম্ব, বাস্তব বিম্ব পাবো, তাহলে এটাকে বলতে পারি কিনা বলতো? অবাস্তব বিবর্জিত বিম্ব পাবো, অবাস্তব বিবর্জিত বিম্ব পাবো। ক্লিয়ার স্যার? তাহলে এই হলো কি তোমার মোটামুটি জটিল অনুবীক্ষণ যন্ত্রে। আমার মনে হচ্ছে আর কোনো সমস্যা, তবে হ্যাঁ আরেকটা ব্যাপার আছে, জটিল অনুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষের লেন্সের ফোকাস দূরত্ব সর্বদা কি হবে, কম হবে, আর অভিনেত্রের ফোকাস দূরত্ব কি সর্বদা। তোমাদের মাধ্যমে জ্ঞাতার্থে আমি জানাচ্ছি, সাধারণত বই, ইসাক নবীর বই, অন্যান্য বইগুলোর মধ্যে দূরবীক্ষণ যন্ত্রের ছবিটা সম্পূর্ণ ভুল দেওয়া আছে।
সেখানে দুইটা লেন্স কি সমান দেওয়া আছে, দুইটা লেন্স সমান হলে কখনো কি দূরবীক্ষণ যন্ত্র কি তৈরি করা সম্ভব নয়। সেটা কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন সচেতন করে একটু খেয়াল করো স্যার। তাহলে দূরবীক্ষণ যন্ত্রে কি ঘটনা ঘটবে, সেটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রে অবিলক্ষ্য হয়ে যাবে কি দূরবীক্ষণ যন্ত্রে অভিনেত্র, আর অনুবীক্ষণ যন্ত্রে অভিনেত্র হবে, দূরবীক্ষণ যন্ত্রে অবিলক্ষ্য। কারণ দূরবীক্ষণ যন্ত্রে কি হবে বলো, যে অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে অভিনেত্র হবে কি ছোট্ট লেন্স যার ফোকাস দূরত্ব কম হবে, আর অবিলক্ষ্য হবে কি বড় লেন্স যার ফোকাস দূরত্ব কি হবে বেশি হবে। এর প্রমাণস্বরূপ তোমাদেরকে আমি বলে দিই, গাণিতিক যত সমস্যা আছে তোমরা লক্ষ্য করে দেখবা, তোমার জটিল অনুবীক্ষণ যন্ত্রের অঙ্কের ক্ষেত্রে এফ ও দেওয়া থাকে কি কম, এফ ই বেশি দেওয়া থাকে। আর দূরবীক্ষণ যন্ত্রের অঙ্কগুলো তোমরা লক্ষ্য করে দেখবা, এফ ই কে দেওয়া থাকে কম দেওয়া থাকে, এফ ও কি থাকে বেশি দেওয়া থাকে। তার মানে প্রমাণ আমার কথাগুলো সঠিক, একটু তোমরা মিলাই নিবা। এরপরে আমি একটু লাস্ট করে দিচ্ছি, দেখো যে দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে স্যার মাত্র দুইটা টেকনিক মনে রাখবা। দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে কয়টা টেকনিক বলো তো, কয়টা টেকনিক, দুইটা টেকনিক স্যার। এক নম্বর টেকনিক হচ্ছে অসীম ফোকাসিং এর ক্ষেত্রে, অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে অসীমে ফোকাসিং এর ক্ষেত্রে হচ্ছে স্যার দেখো এই জিনিসটা বার করো, এম এফ ও বাই এফ ই, আর যন্ত্রের দৈর্ঘ্য এল এফ ও প্লাস কি এফ ই, ক্লিয়ার। আর হচ্ছে নিকট ফোকাসিং এর ক্ষেত্রে, নিকট ফোকাসিং এর ক্ষেত্রে দেখো নিকট ফোকাসিং এর ক্ষেত্রে কি হবে স্যার, এম ইকুয়াল টু এফ ও বাই এফ ই 1 প্লাস ডি বাই এফ ই, ঠিক আছে। আর দৈর্ঘ্যটা হচ্ছে এল ইকুয়াল টু এফ ও প্লাস ডি ইন্টু কি এফ ই ডি প্লাস এফ ই। আমি খুবই হলক করে বলতে পারি, তোমরা যদি আজকের এই আলোচনাটা ভালো করে দেখো, ইনশাআল্লাহ জ্যামিতিক আলোক বিজ্ঞানে কোনো সমস্যা থাকবে না। জ্ঞান উদাহরণগুলো ভালো করে পড়বে, আর এই সূত্রগুলো কি ভালো করে আয়ত্ত করে যে কোনো কোশ্চেন সিকিউ বলো এমসিকিউ বলো, আমার বিশ্বাস তোমরা অবশ্যই কি অনেক বেশি ভালো করবে। এমসিকিউ যত বেশি অনুশীলন করবে ততই ভালো করবে। আজকের জন্য এখানেই সমাপ্ত। তোমাদের যদি আজকের লেকচারের উপর শর্ট ট্রিক এমসিকিউর উপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবা। যদি তোমাদের কোনো কিছু জানার থাকে কমেন্টসে বলবে, মানে কমেন্টসে যদি তোমরা বলতে পারো আমি পরবর্তী ভিডিওতে সেটা একটু সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যে কোনো পরামর্শ আমি সবসময় গ্রহণ করতে রাজি আছি, যে কোনো সমালোচনা সবসময় গ্রহণ করতে রাজি আছি। আমার একটা উদ্দেশ্য, আমার এই ক্লাস, আমার এই যে কষ্ট, যদি আমার পুরা বাংলাদেশ না বিশ্বের যে কোনো স্থান থেকে কোন একটা স্টুডেন্ট যে একটু উপকৃত হয় তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবে। আর তোমরা এই যদি ভালো করে কি এই জ্যামিতিক আলোক বিজ্ঞানকে আয়ত্ত করতে চাও, আমার পূর্ণ বিশ্বাস আছে তোমরা যদি এই অধ্যায়টা ভালো করে দেখো। আমার গত 5টা লেকচার দেওয়া আছে, এবং আজকে যে আরেকটা লেকচার নাম্বার 6 শর্ট টেকনিক ফর এমসিকিউ নামে লেকচারটা যাবে, তোমরা আশা করি খুব ভালো করে উপভোগ করবে। এই বলে আজকে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।